32 বছরের অক্ষয় 3 মাস ধরে নিখোঁজ। তার বৃদ্ধা মা অসুস্থ আর দাদা চিন্তিত। আর যখন অক্ষয়ের রহস্যময় দ্বিতীয় সেলফোনটি তার ঘর থেকেই পাওয়া যায়, তখন খোলে একটা বাক্স সেক্স আর ভায়োলেন্সের। দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। স্যার, সব মেসেজ, সোশ্যাল মিডিয়া ডেটা পরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছে কেসটা এবার ক্লোজ হবে। তুলে আনো ওকে। স্যার। হ্যাঁ স্যার, আমি 10 মিনিটের মধ্যেই থানায় আসছি। আবার পুলিশ স্টেশন? ওনারা ডাকলেন। কেন বারবার কেন ডাকছে তোকে? ব্যাপারটা কি? কি লুকোচ্ছিস আমাকে? বল বল। কিছু না, কিচ্ছু লুকোচ্ছি না। আমি না গেলে ওরা এখানে চলে আসবে। প্লিজ প্লিজ যেতে দাও। আজ যেতে দিচ্ছি, কিন্তু আসার পরে তোর ক্লাস নেব। আজ আমি জেনেই ছাড়বো ওই শালা অক্ষয় কালের নিখোঁজের সঙ্গে তোর সম্পর্ক কি। যা। অক্ষয়, জুহু বিচে যখন তুমি আমায় প্রথমবার হাত ধরেছিলে পাবলিকলি, আমার খুব ভালো লেগেছিল। রেশমি, তোমার খেলা এবারে শেষ। অবশ্য মানুষের প্রাইভেট মেসেজ পড়াটা খুবই অন্যায় কাজ রেশমি দেবী, কিন্তু একটা মানুষ নিখোঁজ, সিরিয়াস কেস। তাই আমাদের ওই সমস্ত মেসেজ পড়তে হয়েছে যেটা আপনার আর অক্ষয়ের মধ্যে ছিল। আর ওই সমস্ত মেসেজ পড়ে আমরা বুঝেছি যে দুটো মানুষ যারা প্রতিবেশী, ভালো বন্ধুত্ব ছিল, তাদের মধ্যে এত ভালোবাসার আর পাশে থাকার গল্প হতে পারে না। আর এখনো যদি আপনি বলেন যে আপনাদের কোনো অ্যাফেয়ার ছিল না, তাহলে এই যে সঙ্গীতা, ব্যাস খুব ভালো করে আদর যত্ন করবেন, মারবে, খুব খারাপ পাবে। রোজ আমি মার খেতাম। এই মারধরের জন্যই আমি আর অক্ষয় কাছাকাছি আসি। হ্যাপি কিনা জানি না, তবে নতুন একটা বছর শুরু হলো। বৌদি, হ্যাপি হওয়া না হওয়া আমাদের হাতেই রয়েছে। সামনের লোকটার হাতে যখন বেল্ট থাকে না, তখন হয় আমাদের হাত থরথর করে কাঁপে, আর না হলে দয়া ভিক্ষা চায়। সরি। নো, আই এম সরি। আমার চোখে জল এসে গেল। আমি রোজ তোমাকে কাঁদতে দেখি, আর সেটা অনুভব করি। ঘুমাতে পারি না রাতে। আমি লক্ষ্য করে দেখেছি যে তুমি শুধু আমাকে দেখো। কেন দেখো? কেন? তুমি লেখাপড়া জানো, স্মার্ট, আর খুব সুন্দরও। আর তাছাড়াও তুমি একজন মানুষ। কোনো মানুষের সাথে এমন হওয়া উচিত নয়। তোমার সাথে তো একদম নয়। বৌদি, আমি তোমার কি বন্ধু হতে চাই, হেল্প করতে চাই তোমায়। দুটো শর্ত আছে আমার। এতে আমার কোনো আপত্তি নেই। প্রথম, আমাকে আপনি নয় তুমি বলো। আর দ্বিতীয়টা, আমাকে বৌদি নয় রেশমি বলো। রাজি তো? হ্যাঁ, আমি রাজি আছি। একই পাড়ায় প্রেমিক প্রেমিকা রয়েছে, তার উপরে আপনি আবার বিবাহিত, খুবই মুশকিলের। বাইরে দেখা করতাম। যশের মতো স্বামীকে সামলে বাইরে বেরোনো সহজ তো ছিল না। তখন তো আমার শাশুড়ি মাও বেঁচে ছিলেন। মা, ওই হ্যাপি ক্রুতে একটা নতুন যোগা ক্লাস শুরু হয়েছে, লেডি টিচার, আর শুধু লেডিসদের জন্যই। আপনি প্লিজ ওর সাথে একটু কথা বলুন না। আমি বাড়ির সব কাজ সেরে যাব। দেখছি আমি। আচ্ছা, তুই পায়েসটা বানিয়েছিস তো? ঠিক আছে, মা যখন বলছে যোগাটা কর, কিন্তু মনে রাখবি
তোর এই যোগাসনের চক্করে যদি রুদ্র আর মায়ের খেয়াল না রাখিস তাহলে হাত পা আর ঘাড় মুড়ে তোর পার্মানেন্ট যোগা করে দেবো, বুঝেছিস? নিজে সব। হ্যাঁ, নিয়ে যান। আরে ফেরত দিয়ে দিলে কেন? খাবে না তুমি? নাও, এর থেকে খাও। খাও খাও, না খাও না। প্লিজ শোনো না, এই যে তুমি বললে এতেই আমার পেট ভরে গেল। আর এমনিতেও ভুলে যেও না যে আমি এখন যোগা করছি। এইভাবে যদি খেতে থাকি তাহলে 1 সপ্তাহে ধরা পড়ে যাব। আর তারপর মারের কথা তো বাদই দাও। ওই কথা আমার সামনে একদম বলবে না। আর যদি তোমাকে কোনোদিন কাঁদতে দেখি না, তোমার বাড়িতে ঢুকে তোমাকে তুলে নিয়ে যাব। তোমার এই কথাগুলোই আমার জন্য অনেক। আই লাভ ইউ বলার দরকার নেই। হ্যাঁ, কিন্তু যদি বলো তাহলে খারাপ লাগবে না। আই লাভ ইউর নোজ। কত বছর পর হেসেছিলাম, মনে হচ্ছিল যেন আমিও মানুষ। অক্ষয়ের প্রতি আমার টান আরো বেড়ে যাচ্ছিল। আমি ওর প্রেমে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলাম। জীবনে প্রথমবার আমি ভালোবাসা আর সম্মান পেয়েছিলাম, খুশি হয়েছিলাম। ওকে না দেখে একদিনও থাকতে পারতাম না। কোথায় যাচ্ছিস রেশমি? মা, ওই গায়ত্রী কাকিকে ওনার বাসনটা দিতে যাচ্ছিলাম। গাজরের আচার করেছিলাম, তাই সেটাই। ঠিক আছে। তখন অক্ষয়ের খুব জ্বর হয়েছিল, 2 দিন দেখা হয়নি, তাই থাকতে পারছিলাম না। বৌদি গাজরের আচার করেছিলাম, ভাবলাম আপনাকে একটু দিই। আরে বাহ, তুমি খুব ভালো করেছো। আমি রুটির সাথে না অক্ষয়কে দিয়ে দেবো, ওর মুখের স্বাদ বদলাবে। কিছু খেতেই চাইছে না অক্ষয়। মা, আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও। দাঁড়া বাবা, একটু দাঁড়া। প্রথমে তোর কাকাকে দিয়ে আসি, তারপর তোকে দেবো। আরে ঠিক আপনি আছে? ছাড়ুন না, বিদ্যাকে দেখুন। অক্ষয়কে আচার আমি দিয়ে দিই। তাহলে তার কোনো কথাই নেই। তুমি জামা কাপড় চেঞ্জ করে নাও, তারপর তোমাকে খাবার দিচ্ছি, ঠিক আছে? আরে রেশমি, আরে ব্যাস, আপাতত আমার জ্বর 99, সেটাকে তুমি 104 করতে চাও? আমি খাইয়ে দিচ্ছি। তাহলে আমি খাবো। ধ্যাৎ, তুমি ঠিক হয়ে ওঠো তাড়াতাড়ি প্লিজ, থাকতে পারছি না তোমাকে ছাড়া। আর শোনো, আমাকে ঘন্টায় ঘন্টায় ফোন করবে। আই লাভ ইউ। লাভ ইউ টু। আমি অক্ষয়ের প্রতিটা কল, প্রতিটা মেসেজ ডিলিট করে দিতাম যশ বাড়ি আসার আগে, কিন্তু সেদিন একটা কল ডিলিট করা হয়নি। দেখুন, আপনার কোথাও ভুল হয়েছে দাদা। অ্যাকচুয়ালি আমার নাম শিরিষ শক্তি। কাল ভুল করে ফোন চলে গেছিল তো। ওয়াও, কি কিউট, একদম তোমার মতো। আমাদের ভালোবাসার জন্য। হ্যাঁ, আর এই ফোনটা দিয়ে শুধু আমায় ফোন করবে,
আর যেহেতু এর সিম কার্ডটা আমার নামে, তাই আমি বিল দেব। তোমাকে টেনশন নিতে হবে না একদম। যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ কিছু নিয়েই আমার কোনো টেনশন হতেই পারে না। এই যে তোমাদের ভালোবাসার নমুনা পঙ্কজ কালে সোফার মধ্যে কি করে এলো? রেশমি, এই ঘরে চুপ থাকাটা অ্যালাউড নয়। যশ কি তোমাদের দুজনের ব্যাপারে জানতে পেরেছিল? যশের হাত আছে এর পেছনে। কোথায় অক্ষয়? হ্যাঁ, কি হয়েছে অক্ষয়ের সঙ্গে? শেষবারের মতো জিজ্ঞেস করছি, না বললে সঙ্গীতার উত্তর ভালো করে বার করতে জানি। অক্ষয় কোথায় রেশমি? আমি জানি না স্যার, আর আমি জানতেও চাই না। কেন? তুমি তো ভালোবাসো ওকে। বাসতাম, এখন আর বাসি না। আমি অক্ষয়ের সাথে আমার সম্পর্ক শেষ করতে চাইছিলাম। কি হয়েছিল? ধরা পড়ে গেছিলে? ও ধরা পড়ে গিয়েছিল। মানে অক্ষয়ের কোনো দ্বিতীয় প্রেম? না, ওর মুখোশটা খুলে গিয়েছিল। অক্ষয় আমাকে ভালোবাসতো না, ও আমাকে ভালোবাসার অ্যাক্টিং করছিল, শুধু শরীরের খিদে মেটানোর জন্য। না অক্ষয় প্লিজ, অক্ষয় প্লিজ। কি হয়েছে তোমার? আমার মুড নেই, আমি তোমার সাথে কথা বলতে চাই, শুধু কথা। চলো বলো, কি বলতে চাও? কি বলবে বলো আমাকে। থাক, সেই মুডও আর আমার নেই, আমি বাড়ি যাচ্ছি। আরে কি হয়েছে তোমার, বলো তো। তোমার কি হয়েছে? এটা ছাড়া আর কিছু ভাবতেই পারো না? শাশুড়ি মা মারা গেছে আমার, জানো তো? দিনের পর দিন বেরোনো অসম্ভব হয়ে পড়ছে আমার পক্ষে। মার ছাড়া তো খাবারও জোটে না, আর এর মধ্যে তুমি। আমার কি কোনো দাম নেই তোমার কাছে? কিছু তো জানতেও চাও না আমার ব্যাপারে। তুমিও না অদ্ভুত রকমের। যদি চলেই যাবে তাহলে এলে কেন এখানে? একটা কফি শপে মিট করতাম। চেষ্টা করেছিলাম কফি শপে ডাকার জন্য বেশ কয়েকবার, অজুহাত দিয়ে কাটিয়ে দিয়েছিলে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, ব্যাস খুশি? দেখো, ফোনের টাকা ভরে দিয়েছি, আর আমার মুডও আছে, তুমি না বলো না প্লিজ। আমার মুড নেই এখন, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? অক্ষয়, অক্ষয় আমার লাগছে, ছাড়ো। চুপ। আর আমি কখনো তোমার কাছে আসবো না অক্ষয়। যখন আমার মন চাইবে তখন তোকে এখানে আসতে হবে, এখানেই, এই হোটেলে। আর যদি বেশি নাটক করিস তাহলে সোজা গিয়ে তোর স্বামীকে বলে দেব, আর সেটাও প্রমাণের সাথে, বুঝেছিস? আমি ভাবতেই পারছি না এসব তুমি বলছো। নইলে কি তো কালকে এখানেই দেখা করব, এই হোটেলে। আর মুডে আসিস, কাঁদতে কাঁদতে যেন চলে আসিস না। আর যদি আমাকে মুড বানাতে হয় না, তখন বলিস না যেন আমার লাগছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। খুব বেশি নাটক দেখাচ্ছিস আজকাল। স্যার, আমি যশের শেকল থেকে বেরিয়ে অক্ষয়কে ভালোবেসেছিলাম, কিন্তু তারপরে এই সম্পর্কটা ওরকমই হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন কুয়ো থেকে বেরিয়ে আমি খাদে গিয়ে পড়লাম। অক্ষয় কোথায় রেশমি? কুয়োতে না খাদে? কোথায় অক্ষয়? স্যার, আমি সত্যি জানি না অক্ষয় কোথায়, কি হয়েছে ওর। আমি সেদিন ওখানে যাইনি। আচ্ছা, তুমি জানতে অক্ষয় ভাইন্ডার গেছে, তুমি ওকে ওখানে ডেকেছিলে? আর কে ছিল তোমার সঙ্গে? কি প্ল্যান ছিল তোমাদের? অক্ষয় আমাকে বেশ কয়েকদিন ধরে ব্ল্যাকমেল করছিল, আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। তাই আমি সন্দীপের কাছে সাহায্য চাই। আমি সন্দীপকে আমার জীবনের সব সত্যি কথা বলি, সবকিছু, কিচ্ছু লুকোইনি। আমি বিবাহিত রেশমি, বাবা হতে চলেছি। কিন্তু সত্যি বলতে কি, আমি তোকে কলেজের থেকেই পছন্দ করি। অ্যাকচুয়ালি তোকে ভালোবাসতাম আমি। তাহলে তুই আমায় কখনো কিছু বলিসনি কেন? আরে তুই কলেজের রোজ কুইন, আর রিজেকশনের ভয় আমাকে তাড়া করে বেড়াতো। আর আমি পুরো রিজেক্টেড হয়ে তোর লাইফে ফিরে এলাম। এই চুপ, আজকের পর থেকে আমার সামনে এরকম কথা বলবি না। আমি তোকে ওই দুই জানোয়ারের হাত থেকে মুক্তি দেব। থ্যাংক ইউ। তোকে একটা কথা বলবো? বল না। কলেজে
আমারও তোকে খুব ভালো লাগতো, কিন্তু আমি এই জন্য কিছু বলিনি যে আমার মনে হতো মেয়েদের আগে থেকে কিছু বলা উচিত না। এখন ভাগ্য প্রকাশ করেছে পৃথিবীর কোনো শক্তি আর আমাদের আলাদা করতে পারবে না। তো তোমার সন্দীপ তাম্বের সঙ্গে অ্যাফেয়ার শুরু হয়ে যায়। স্যার, আমি আমার স্বামী আর অক্ষয়ের মতো মানুষ দুজনের থেকেই দূরে যেতে চাইছিলাম, যারা মহিলাদের শুধুমাত্র শরীর ভাবত। তুমি কি করে বুঝলে সন্দীপ তাম্বে একই লাইনের লোক নয়? ও আমায় কোনো এক সময় সত্যি ভালোবাসতো। ও আগে আমার সমস্যা দূর করতে চেয়েছিল। অক্ষয় আমার সাথে যা করছে না, সেটা আমি আর সহ্য করতে পারছি না। আই হেট হিম। আমি আর পারছি না। কি বললি তুই? আরেকবার বল। দেখো, যশ যদি জানতে পারে তাহলে তোমার পরিবারেরও তো বদনাম হবে। গায়ত্রী কাকিমারও কত খারাপ লাগবে। তুই আমাকে রিভার্স ব্ল্যাকমেল করছিস? দেখো, আমি কিচ্ছু করতে চাইছি না, শুধু নিজের আর রুদ্রর খেয়াল রাখতে চাইছি, ব্যাস। ও, বুঝতে পেরেছি, মানে আরেকটাকে ফাঁসিয়েছিস। আমার কাউকে চায় না অক্ষয়, না তুমি না যশ, কাউকে না। আসলে সব ছেলেরাই একই রকমের হয়। কি নাম কি ওর? কার? তোর নতুন বয়ফ্রেন্ডে, যার জন্য তুই তোর বরের হুমকি দিচ্ছিস আমায়। কেউ নেই অক্ষয়। আছে আছে, 100% আছে। আর একটা কথা বলবো, আমার তাতে কিছু যায় আসে না। মানে ভালো মাল ভাগাভাগি করে খাওয়া যেতেই পারে, তবে একবার ওর সঙ্গে আমার দেখা করিয়ে দিস, যাতে আমরা নিজেদের মধ্যে টাইমিংটা অ্যাডজাস্ট করে নিতে পারি। চল, এবার আমাকে খুশি করে দে। তুমি সত্যি সত্যি এত নীচ, নাকি শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য বলছো? তোকে কষ্ট দিতে আমার বয়েই গেছে। আমি তো শুধু অক্ষয়, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা টেরা করতেই হয়। একটা কথা কান খুলে শুনে রাখ রেশমি, আমার সাথে সম্পর্ক ভাঙার চেষ্টা করবি না, তাহলে তোর কপালে অশেষ দুঃখ আছে, সেটা জেনে রাখিস। অক্ষয়, অক্ষয় প্লিজ, অক্ষয় প্লিজ, প্লিজ অক্ষয় প্লিজ। বাস বাস বাস, এখন কান্না বন্ধ কর। তুই এবার দেখ রেশমি, আমি কি অবস্থা করি অক্ষয়ের। কি অবস্থা করেছিল সন্দীপ তাম্বে? রেশমি বলো, কোনো কিছু না করতেই যখন এত সুন্দর স্বীকারোক্তি দিলে, বাকিটাও বলে দাও। হ্যাঁ সন্দীপ, হয়ে গেছে সবকিছু। আজকের পর থেকে ওই অক্ষয় তোকে আর কোনোদিনও ডিস্টার্ব করবে না রেশমি। ওর চ্যাপ্টার পুরো ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সবকিছু ঠিকঠাক হ্যাঁ, হয়েছে সবকিছু তো? একদম পারফেক্ট। আচ্ছা শোন, আমার একটা লোক তোর বস্তির বাইরে দাঁড়িয়ে আছে, তুই শুধু ওর কাছ থেকে ফোনটা নে, আর যেরকম আমরা প্ল্যান করেছিলাম ঠিক সেরকম কর। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি বন্ধ আছে। 3 মাস আগে যেদিন অক্ষয় বাড়ি ফিরল না, সেদিন আমি কালী পরিবারের সাথেই ছিলাম। তখন আমি ওই লোকটা দেওয়া ফোনটা সোফার মধ্যে লুকিয়ে রাখছিলাম। তুমি এই ফোনটা সোফার মধ্যে লুকিয়ে রেখেছো। এবার এটা বলো, সন্দীপ অক্ষয়কে কোথায় লুকিয়েছে? কি করেছে সন্দীপ অক্ষয়ের সঙ্গে? অক্ষয় কালে কোথায় আছে সন্দীপ তাম্বে? স্যার, পুলিশ স্টেশনে গিয়ে কথা বলি। আমার স্ত্রী প্রেগনেন্ট স্যার, প্লিজ। চলো। চোখের জলটা বাঁচিয়ে রাখো সন্দীপ তাম্বে, পরে ফেলবার জন্য কাজে আসবে। এখন তাড়াতাড়ি বলো তো অক্ষয় কালে কোথায়? স্যার, আমি রশ্মিকে দিয়ে বলিয়ে অক্ষয় কালেকে ভায়ান্দার ডেকেছিলাম। অক্ষয়, আমি তোমার সাথে ভাইন্দারে দেখা করব। এত দূরে? পাগল হয়ে গেছিস? লজে চলে আয় চুপচাপ। আমি ভাইন্দারে আছি অক্ষয়। আমি এখানে একটা বিয়ে বাড়িতে এসেছি একা। দেখো, 5-6 ঘন্টা আছে আমার কাছে। আসলে অনেকদিন তো সুযোগ হচ্ছে না তো। আরে তো বল না যে মুড আছে, লজ্জা পাচ্ছিস কেন? অ্যাড্রেস SMS কর, আসছি। করছি। রাজু, রাজু, আমি বাইরে যাচ্ছি, সন্ধ্যাবেলা ফিরে আসবো, দোকানটা খেয়াল রাখিস। হ্যাঁ অক্ষয় দা।
এই নেই যে। এখন তুই আর কোনো টেনশন করিস না, আমি আর আমার বন্ধুরা সব সামলে নেব। থ্যাঙ্কস, অল দ্য বেস্ট। হ্যাঁ সন্দীপ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। অক্ষয় কালে, হ্যাঁ বলুন, আপনি কে? ক্রাইম ব্রাঞ্চ, চলো আমার সঙ্গে। আরে আমাকে ছেড়ে দিন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? স্যার স্যার কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার, যে লোকটা ক্রাইম ব্রাঞ্চের অফিসার সেজেছিল সে আসলে আমার বন্ধু ছিল, ভিকি দীক্ষিত। ভিকি অক্ষয়কে কোথায় নিয়ে গেছিল তাম্বে? স্যার, আমার আরও একটা বন্ধু ছিল, জো ডিসুজা। ওর একটা এস্টেট এজেন্সি আছে ভাইন্দারে। বাইরে বেরো। ভাই এটা তো পুলিশ স্টেশন নয়, কারা তোমরা আর চাও কি? চল ভেতরে চল, ভালো করে বোঝাচ্ছি। হ্যাঁ, আর বেশি কথা যদি বলিস না তাহলে এখানেই পুঁতে রেখে দেবো একদম। চল। কারা তোমরা ভাই, আর আমাকে এখানে এখানে কেন এনেছো? ভাই আমাকে বাঁধছো কেন? কি করেছি বলবে তো? দেখো ভাই, এটা ভুল কিন্তু। ভাই দেখো, তোমাদের কোনো ভুল হয়েছে, দেখো প্লিজ। এক মিস, অ্যাকচুয়ালি একজন মিসেস আছে যাকে তুই ঠিকমতো আন্ডারস্ট্যান্ডই করিসনি। ওর ফিলিংস নিয়ে খেলেছিস, ওর শরীরটাকে ভোগ করেছিস। রেশমি? হ্যাঁ, আমরা রেশমির বন্ধু, কিন্তু এখন আমরা তোর মৃত্যু। আরে ইয়ার দেখো ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। রেশমির কাছে ক্ষমা চেয়ে নেবো আমি। তুমি ওকে ফোন দাও, আমি ওকে ফোন করে কিন্তু ক্ষমা চেয়ে সেটাও তো নিচ্ছি। এখন আর সম্ভব না। না, কথা বলে আর কি হবে? এটাই বলেছিলি আরে না না তুই? রে দাদা। এটাই বলেছিলি না তুই? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হয়। অক্ষয়কালে তোর খেলা শেষ। আমরা দুজনেই সারা জীবনে প্রচুর পাপ করেছি, এখন তো দুজনকে নরকে যেতেই হবে। না, কিন্তু তফাৎ হলো তুই একটু আগে যাবি। আরে প্লিজ ভাই, হ্যাপি জার্নি। ক্ষমা করে দে ভাই প্লিজ। সন্দীপ, তোমার যে এই 3 জন বন্ধু, তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে? তুমি কি বুঝতে পারছো যে তোমার বন্ধু রেশমির দুঃখ ভোলাতে গিয়ে কতজন নিষ্পাপের জীবনটা নষ্ট করেছো? ওই 3 জনের পরিবার, তোমার সন্তান সম্ভব আর স্ত্রীকে, অক্ষয়ের বাড়ির লোককে। প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম স্যার। এতটাই অন্ধ হয়ে গেছিলে যে কাউকে খুন করতেও হাতটা কাঁপল না। অক্ষয়ের লাশ খাড়িতে ফেলে দেওয়ার 2 দিন পর জেলেরা পেয়েছিল, আর তারা স্থানীয় পুলিশকে ইনফর্ম করে। সব পুলিশ স্টেশনে অক্ষয়ের মিসিং ফাইল পাঠিয়ে দেওয়ার পরেও মিসকমিউনিকেশন হয়েছিল, আর সেখানকার পুলিশ নিজেদের চেষ্টার পর অক্ষয়ের লাশকে বেওয়ারিশ লাশ হিসাবে শেষকৃত্য সম্পন্ন করে ফেলে। এই আমার অক্ষয় নয়, ও কোথাও হারিয়ে গেছে, ও নিশ্চয়ই ফিরে আসবে। ও রেশমির সঙ্গে অ্যাপিয়ার করেছিল, চলো করেছিল। পুরুষ আর মহিলার মধ্যে সম্পর্ক হয়, এটা ভুল ছিল, কিন্তু হয়তো এটা অপরাধ ছিল না। কিন্তু অক্ষয় ওই রেশমির সঙ্গে পরে যা করেছিল তা ক্ষমার যোগ্য নয়। জয়েশ একজন মাতাল ছিল, কিন্তু এ তো মানসিকভাবে বিকৃত হয়ে গেছিল, আর আমরা কোনোভাবে জানতেই পারিনি। মা, অন্ততপক্ষে আমি ওর বর্দা হয়ে ওকে চিনতেই পারিনি, কিন্তু এবার ওকে পৌঁছে দিতে যাচ্ছি। কষ্ট হচ্ছে মা, কিন্তু এরপর থেকে আর হবে না, আর হবে না।
আমাদের রুদ্র বড় হবে যখন, তখন বলবো তুই ছিলিই না। তোরও দুঃস্বপ্ন ছিল আর আমারও। তোর সমস্ত ছবি, সমস্ত জিনিসপত্র, তোর সব চিহ্ন আমি বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবো। যদি আইন তোকে ক্ষমা করে দেয় না, ভুলেও আমার বাড়িতে কিন্তু পা রাখিস না। তুমি ওটাকে বাড়ি বল? হ্যাঁ, বাড়ি। সম্মানীয় আর ভদ্রলোকেদের বাড়ি। তোর মতো চালু বাজারি মেয়ে থাকে না ওখানে। হ্যাঁ, তোমার বাড়ি, যেখানে তোমার মতো সৎ, ভদ্র আর সম্মানীয় লোক থাকে, যে একজন ভালো স্বামী আর ভালো বাবাও। আমাকে ক্ষমা করে দিও যশ, তোমার পবিত্র বাড়িটাকে আমি অপবিত্র করেছি। যাও, ওটা তোমার পবিত্রতা দিয়ে পরিষ্কার করো, যাও। যদি এই লোকগুলো একবার সুযোগ দেয় না তোকে পেটানোর। ওকে যখন এতই ভালোবাসতে, তাহলে আমাকে কেন বিয়ে করলে? বিশাল বড় ভুল করে ফেলেছি মেঘা। যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। এটা হতে পারে না, কখনো হতে পারে না সন্দীপ। মেঘা, তুমি চাইলে আমার সাথে সম্পর্ক শেষ করে দাও, কিন্তু এই বাচ্চাটার সাথে তো আমার সম্পর্ক আছে, তাই না? এই বাচ্চাটার জন্য আমরা সবসময় এক হয়ে থাকবো। ভেঙে যাওয়া সম্পর্ক যদি জুড়েও যায়, তাও বেশি দিন টিকে থাকে না সন্দীপ। নিজের মুখটা আয়নায় দেখো না। তুমি রেশমির হলে না, আমার না এই বাচ্চাটার, যে নিজের নামের আগে শুধু আমার নাম দেবে। মেঘা, পুলিশ রেশমি সাवंत, সন্দীপ তাম্বে, ভিকি দীক্ষিত, দীনেশ পাটিল আর জয় ডিসুজাকে আইপিসির ধারা 302 এর সঙ্গে সঙ্গেই ধারা 201, ধারা 342, ধারা 120B আর ধারা 170 অনুযায়ী গ্রেফতার করেছে। সব অপরাধী এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। রেশমি কুয়ো থেকে বেরিয়ে খাদে পড়ে আর খাদ থেকে বেরিয়ে সোজা জেলে গিয়ে পৌঁছয়। যখন কোনো সম্পর্ক ভিতর থেকে ভেঙে যায় কিন্তু ছেড়ে যায় না, তখন দ্বিতীয় সম্পর্ক করা মূর্খামি, ভয়ানক। এরকমটা করা দুটো ফুটো নৌকোয় 2 পা রাখার সামিল। আর এই অবস্থার ডোবা একেবারে গ্যারান্টেড। একই সম্পর্কের যখন দুটো আলাদা আলাদা পরিভাষা হয়, তখন সেই সম্পর্ক ভেঙে যেতে থাকে। আর যখন ভেঙে যাওয়া সম্পর্কের উপর অপরাধের ছায়া পড়ে, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে জোড়া লাগাতে পারে না। অপরাধ কোনো সমস্যার সমাধান নয়, চিকিৎসা নয়, বরং অপরাধ একটা রোগ যা প্রত্যেক স্টেজে একটা সিমটম দেখায়, সতর্ক করে যে ভাই চিকিৎসা করাও, কারণ সেলফ মেডিকেশন ক্ষতিকারক হতে পারে। এটাই জরুরি যে অপরাধী আর ভিকটিম দুজনেরই কাছের লোক, মানে আমরা সবাই মিলে সবসময় সতর্ক থাকব, কারণ অপরাধের ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে। আমাদের আজকের দ্বিতীয় কেস একটি মার্ডার কেস। একটা লাশ পাওয়া যায় যার পিছনে ছিল খুবই চমকে দেওয়ার মতো একটা কাহিনী, যা অবৈধ সম্পর্কের আর অনৈতিক চাহিদার। কিন্তু এই লাশটি কার ছিল? আসুন দেখা যাক। এই যে এখানে স্যার। খোলো। তুই এখানে কি করছিলি? স্যার আমি নোংরা করানোর কাজ করি, রোজকার মতো এখানে এসেছিলাম তো এটা দেখলাম। সকালে এসে এখানে কাউকে ঘুরতে দেখেছিলি? না স্যার। স্যার, একটা মহিলার বডি। কোনো আইডেন্টিফিকেশন? না স্যার। পুরো এরিয়া তল্লাশি নাও। বয়স প্রায় 35 থেকে 40-এর মধ্যে। প্রথমে স্ট্যাবিং হয়েছে 6 বার মতো বডির আলাদা আলাদা পার্টে, তারপর গলা টিপে মারা হয়েছে। কতক্ষণ আগে? প্রায় 12 ঘন্টা মতো আগে। ডক্টর, আর কোনো ডিটেল? সেইভাবে কিছু না, তবে হ্যাঁ, হাতটা স্টাডি করে মনে হয়েছে যে এ ওয়ার্কিং ক্লাসের ছিল, আর জামা কাপড়ও একদম লোয়ার ক্লাসের। লোয়ার ক্লাস যখন বলছেন তখন নিশ্চয়ই কারোর সাথে মারপিট করেছে। ডাক্তারবাবু, নখ, চামড়া বা আর কোনো জিনিসের ট্রেস পাওয়া গেছে? নো, এরকম কিছুই নেই। তার মানে হয়তো একে ঘুমন্ত অবস্থায় মারা হয়েছে, নয়তো হঠাৎ করে একে মারা হয়েছে। বেশ ভালোই ব্লাড লস হয়েছে। অ্যাটাকের ওয়েপনটা ওই পেশাদার চপার বা গুপ্তি নয়, কোনো বাড়ির সাধারণ জিনিস ব্যবহার করা হয়েছে।
এর ফটো সমস্ত পুলিশ স্টেশনে সার্কুলেট করো, সমস্ত ডিটেলসও পাঠাও, লোয়ার ক্লাসের এজ সব কিছু। আরও পোস্টারের জন্য অর্ডার দিয়ে দিয়েছি স্যার, আর এদিকেও খোঁজ নিচ্ছি। লোয়ার ক্লাস এরিয়াতে বেশি ফোকাস করো, আর অজ্ঞাত ব্যক্তির উপর 302 এর কেস রেজিস্টার করো। অ্যাকচুয়ালি ব্যক্তি নয়, ব্যক্তির বিরুদ্ধে করো। খুন করার পর লাশটাকে বস্তায় ভরে নোংরার মধ্যে ফেলে দেওয়া একজনের কাজ এটা হতে পারে না, একজনের বেশি আছে পাক্কা। স্যার, একজন মধ্যবয়সী ওয়ার্কিং ক্লাস মহিলার লাশ একটা বস্তার মধ্যে পাওয়া যায় আবর্জনার স্তূপে। পুলিশ অনুমান করছিল যে এই কেসে অনেকের হাত রয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে এই লাশটা কার ছিল আর এই খুনটা কে করেছে। খুনের এই কেসে রক্তের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি ব্যস্ত। আপনার দ্বারা ডায়াল করা নম্বর, আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি ব্যস্ত। এই যে সঞ্জয়, ভেতরে এসো। কে ওটা? চিনিস ওকে? ওর নাম কবিতা, আমার প্রতিবেশী সাহেব। সকাল সকাল চা খাওয়ার বদলে মদ খেয়ে এসেছিস, নেশা কেটেছে তোর? হ্যাঁ সাহেব, নেশা কেটেছে, পাকা নেশা কেটেছে। এর নাম কবিতাই, মদের দেবী সাহেব। আচ্ছা চল, তোকে লাশ দেখাচ্ছি, সব নেশা কেটে যাবে তোর। কবিতা কে করেছে সাহেব? এ তো খুব ভালো মেয়ে ছিল, কে মেরেছে? এর কোনো আত্মীয় আছে? হ্যাঁ সাহেব, একটা মেয়ে আছে, প্রীতি সাহেব। কবিতা তো ওর জন্যই বেঁচে ছিল। প্রীতি, প্রীতি তাড়াতাড়ি কর, প্রথম দিনে কি দেরি করাবি তুই? কবিতা, ব্যাপার কি? তুই প্রীতিকেও কাজে লাগিয়ে দিয়েছিস? 2 পয়সা যদি রোজগার করে তবেই তো বুঝতে পারবে জীবনের মূল্যটা কি। একদম ঠিক কথা বলেছিস কবিতা, আর তুই তোর মেয়েকে ঠিকভাবেই বড় করছিস। আরে দিদি, প্রীতি ছাড়া আর কি আছে বলো তো? শুধু ও সুখে থাকুক, নিজে রোজগার করলে মনটাও ভালো থাকবে, ব্যাস। প্রীতি, চেঁচাও, আরো চেঁচাও, সারা দুনিয়াকে বলে দাও আমার নাম কি। আরে কাজটা এমন কর যাতে নাম গোপন করতে না হয়, বুঝলি? চল এখন। বিনিতা, দেখছো মা বেটির মধ্যে কিরকম ভালোবাসা? আমাদের মধ্যে এরকমই ভালোবাসা হতো যদি তুই মদ না খেতিস। চল কাজে যেতে আমরা। এই যে মেয়ে গব্বর। হ্যাঁ বিনিতা, ওই যে আমাদের কবিতা আছে না? আচ্ছা, তুমিও জানতে পেরেছো? আমি পুলিশের সাথে আছি, পৌঁছাচ্ছি এক্ষুনি। সাহেব, শেষবার বলেন তো, 2 দিন আগেই মা আর মেয়েকে দেখেছিলাম। বাড়ির চাবি আছে আপনার কাছে? না সাহেব, কবিতা সবসময় চাবি ওর কাছেই রাখতো। যাদব, তালা ভেঙে ফেলো। স্যার, মনে হচ্ছে এটাই মার্ডার ওয়েপন। পোস্টমর্টমের ডাক্তারও একই কথা বলেছিলেন, কোনো বাড়ির জিনিস ব্যবহার করা হয়েছিল, পরে গলা টিপে হত্যা করা হয়েছিল। স্যার, একটা মোবাইল ফোন পেয়েছি, সুইচ অফ। স্যার, এই মনে হচ্ছে প্রীতি। প্রতিবেশী বিনীতা দেবীকে জিজ্ঞেস করো এই মেয়েটি ওনার মেয়ে ছিল কিনা। ওনার কাছে যদি এদের নাম্বার পাও তাহলে কল রেকর্ডস বার করো। ওকে স্যার। ফরেনসিকের লোকজনকে ডাকো, ব্লাড স্যাম্পল লাশের সাথে ম্যাচ করাতে হবে, আর এটা ফিঙ্গারপ্রিন্টসের লোকের কাছে পাঠাও। স্যার। সাহেব, কবিতা আর প্রীতি এখানে 1.5 বছর ধরে রয়েছে। শুনেছিলাম ওর স্বামী মারা গেছে। কোনো আত্মীয় আসতো এখানে? হ্যাঁ, ওর এক আত্মীয় ছিল, মেঘা রাউত ছিল ওর নাম। কবিতার খুড়তো বোন ছিল। আগে কবিতা ওর বাড়িতেই থাকতো। স্যার, পাশে যে বস্তিটা আছে না, ওখানে আমার কাছে ওর ফোন নাম্বার আছে। এই কবিতা কাজ কোথায় করতো? সাহেব, এই গোলবাজারের পেছনে সারিকা টিফিন ঘর, ওখানে রান্না করতো।
ওর মেয়ে প্রীতিও ওখানেই কাজ করতো। যাদব, সারিকা টিফিন এনকোয়ারিতে গিয়ে খোঁজ খবর নাও। স্যার। মা আর মেয়ের মধ্যে কোনো ঝামেলা? একদম নয় সাহেব, ও অর্ধেক সময় ঘরেই থাকে না, আর থাকলেও হুঁশে থাকে না। না না, কি বলছিস? হ্যাঁ সাহেব, মা মেয়ের মধ্যে যতটা ভালোবাসা ছিল ততটাই ঝগড়া হতো, যেমন সব বাড়িতেই হয়। কিন্তু আমাদের কবিতা সব সামলে নিত। মা, তুমি সবসময় ঠিক হতে পারো না। আমি কোনো ছোট বাচ্চা নই, সবসময় ভুল শুধু আমিই করি, তাই না? ভেতরে চল মা, খাবার ফেলে উঠে যেতে নেই। আমি কিচ্ছু খাবো না। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। কিরে প্রীতি, এমন কি হলো যে তুই খেতে খেতে উঠে চলে এলি? কিরে বল না, মায়ের সাথে কি নিয়ে ঝগড়া করলি যে মাও খাচ্ছে না? আমরা খাই না খাই তাতে আপনার কি যায় আসে? আপনি খাওয়ান আমাদের। আরে আমি তো এমনিই বলছিলাম। আমি কখন আপনার কাছে এসব জানতে চেয়েছি যে আপনার স্বামী কেন মদ খায় আর খেয়ে আপনাকে এত কেন পেটায়, আর তারপর আপনিও কেন ওকে এত পেটান? আপনার বাচ্চা কেন নেই আমি কখনো জিজ্ঞাসা করেছি? এমনি কবিতা আর প্রীতি দুজনের মোবাইলই একই সময় বন্ধ হয়ে গেছিল। কবিতা মার্ডার হয়ে গেছে আর প্রীতি নিখোঁজ। জানি না কি চলছিল ওদের জীবনে বা ওদের ঘরে। স্যার, কবিতার ফুর্ততো বোন মেঘার সঙ্গে কথা হয়েছে, ও বাইরে বসে আছে। স্যার, হসপিটাল থেকে পোস্টমর্টেমের রিপোর্ট এসেছে। ফাইল করো। স্যার, একবার দেখে নিন, গন্ডগোল আছে। কি হয়েছে স্যার? কবিতার এইডস ছিল। এইডস যে কোনো মানুষেরই হতে পারে, আর এইডসের সঙ্গে কোনো রকম নৈতিক মূল্যকে জোড়া আমাদের উদ্দেশ্য নয়। হ্যাঁ, এই রোগ চিকিৎসাহীন আর নিঃসন্দেহে ভয়ানক, কিন্তু আজকের জামানায় এর ম্যানেজমেন্ট খুবই ভালো হয়ে গেছে। এই কেসে এইডস শুধুমাত্র একটা রোগ নয়, বরং একটা ঘটনা, একটা পাত্র, যা এই কেসের অন্য পাত্রদের জীবন উথাল পাথাল করে এক ভয়ানক অপরাধের ভাইরাসের জন্ম দেয়। স্যার, আমি ওয়ার্কারদের ব্যক্তিগত জীবনে নাক গলাই না, কিন্তু যদি কাজে ব্যাঘাত ঘটে আমি কাউকে ছেড়ে দেবো না। এখন 3 দিন হয়ে গেছে মা মেয়ে কাজে আসছে না, না ফোন করলো না মেসেজ দিল, ফোনটাও তো বন্ধ রয়েছে। ব্যাপারটা কি হয়েছে স্যার? কবিতা সিন্ডে আসলে মার্ডার হয়ে গেছে। কি? কবে? কি করে হলো? 3 দিন আগে, নিজের বাড়িতেই। কি করে হলো, কে মারলো, কেন মেরেছে, সেটার খোঁজ আমরা পেয়ে যাব। আর প্রীতি নিখোঁজ। তো আপনি কারোর ব্যক্তিগত জীবনে নাক গলান না, কিন্তু এখানে কেউ তো আছে এমন যে সবকিছু জানে। আছে স্যার, ওই ধারা আছে না, ওর সঙ্গে কথা বলতে পারেন। ওরা দুজনে একসাথে কাজ করতো আর ওদের মধ্যে বন্ধুত্বও ছিল। কি মেরে ফেলেছে? 3 দিন আগে। হায় ভগবান, আমার খুব সন্দেহ ছিল। কবিতা সাহেব, কবিতার মতো মেয়ে ছিল না, ও কখনো কারোর খারাপ চাইতো না, খুব ভালো করে কাজ করতো সাহেব। যদি কেউ সাহায্য চাইতো তাও করতো। আর প্রীতিকে তো খুব ভালোবাসতো সাহেব। এখানে কারোর সাথে ওর কোনো শত্রুতা ছিল? না, শত্রুতা ছিল না, ভালোবাসা ছিল। ভালোবাসা ছিল? কার সাথে ছিল? সাহেব, এখানে একটা ছেলে কাজ করে, দীনেশ তাম্বে। ও প্রীতিকে ভালোবাসতো। তারপর? দুজনের বিয়েও হয়ে গেছিল। কবেকার কথা এটা? প্রায় 1 বছর আগে। তারপর? বিয়ের 2 মাস পর ওরা দুজন আলাদা হয়ে গেছিল। 2 মাসের মধ্যেই? হ্যাঁ। এমন কেন? না, জানি না স্যার। এই দীনেশ তাম্বে কোথায়? ওই যে স্যার। দাঁড়া! দীনেশ তাম্বে, দাঁড়া বলছি। চল। মেঘারাও, হ্যাঁ, আপনি তো আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ, চলো ভেতরে। জল খাইয়ে দাও।
বল, কেন পালাচ্ছিলিস? আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। কবিতাকে খুন করার সময় ভয় পাসনি? না স্যার, আমি প্রীতির মাকে খুন করিনি স্যার। আচ্ছা, তো তুই জানিস যে কবিতাকে খুন করা হয়েছে? স্যার, সারা শহরে আপনারা পোস্টার লাগিয়েছেন, কি করে না জেনে থাকবো স্যার? কবিতা সিনদের মার্ডারের ব্যাপারে আপনি কি জানেন? কিছু না স্যার, যখন থেকে এই খবর শুনেছি নিজেকে সামলাতে পারছি না। কবিতা আর আপনার মধ্যে কি সম্পর্ক ছিল? ও আমার কাকার মেয়ে ছিল, ভীষণ অসুস্থ ছিল। কি অসুখ ছিল ওর? স্যার, আমি কথা দিয়েছিলাম ওকে, আমি কখনো এই কথা কাউকে বলবো না, কিন্তু ও যখন আর এই পৃথিবীতেই নেই স্যার, ওর এইডস ছিল। আচ্ছা, ওর মেয়ে প্রীতি, ওর ব্যাপারে আপনি কি জানেন? কেউ বলবে না যে প্রীতি কবিতার গর্ভ থেকে হয়েছিল। কবিতা যদি পূর্ব দিকে থাকে তো প্রীতি পশ্চিমে থাকতো, কিন্তু কবিতা ওর জন্য জীবন দিয়ে দিত। কত ভালো একটা ছেলে, দিনেশের সাথে ওর বিয়ে দিয়েছিল, কিন্তু এই মেয়ে প্রীতি নিজের বিয়েটাকে রক্ষা করতে পারলো না। 2 মাসের মধ্যেই ওরা আলাদা হয়ে গেছিল। কেন 2 মাসের মধ্যে কেন আলাদা হয়ে গেছিল? স্যার, ভালোবাসা একটা জিনিস আর বিয়ে একটা জিনিস। হ্যাঁ, আমি ভালোবেসেছিলাম প্রীতিকে। যখন বিয়ে হয়েছিল তখন লাইফ পুরো সেট ছিল, কিন্তু এরকম ছিল না স্যার। একসাথে থাকা মানে একসাথে খাওয়া নয়। একটা ব্যাপারও আমাদের মতের মিল ছিল না। নিঃশ্বাস নেওয়াটা দুষ্কর হয়ে গেছিল। ও সামনাসামনি আমাকে আলাদা হতে বলেছিল। সারা জীবন ধরে ঝামেলা পোহাতে চাই না। কবিতাকে কেন খুন করলি? আর প্রীতির লাশ কোথায় লুকিয়ে রেখেছিস? এরকম বলবেন না স্যার। 9 মাস আগে আমরা আলাদা হয়ে গেছিলাম, তারপর ওই মা মেয়ের সাথে আমি কথাই বলিনি, আমি তাকাইও নি একবারও। আপনি বিশ্বাস করুন স্যার, যা কি ইচ্ছা আপনি জিজ্ঞেস করতে পারেন। স্যার, আমার মনে হয় না যে দিনেশ ওরকম কিছু করে থাকবে। এই প্রীতি ওর জীবন দুষ্কর করে তুলেছিল। ও কারোর সাথে মিলই করতে পারতো না। আচ্ছা, প্রীতি কোথায় এখন? আমি জানি না, আমি বললাম না আপনাকে। আপনি বললেন, আমি শুনলাম। এবার এটা বলুন যেটা শুনতে আমার ভালো লাগে। আমি আগেই তো বলেছি। দেখুন, আমি তো বললাম আপনাকে যে কবিতা অসুস্থ ছিল, ওর এইডস ছিল। কবিতার যে এইডস ছিল এটা আমরা আগে থেকেই জানতাম। এবার আমাদের এমন কিছু বলুন যাতে আপনার বোনের খুনি অবধি আমরা পৌঁছতে পারি, আর যদি প্রীতি বেঁচেও থাকে তাহলে আমরা তাকে বাঁচাতে পারি। প্রীতি কোথায়? ও এই সময় কোথায় থাকতে পারে বলুন। স্যার, ওই রাঘব। কোন রাঘব? ওই যে রাঘব পান্ডে, সেও ওদের সাথে রান্নারই কাজ করত। এই রাঘব পান্ডের কি হাত আছে কবিতা দেবীর মার্ডারে? রাঘবের সাথে কবিতা আর প্রীতির কি সম্পর্ক? স্যার, কবিতার যে এইডস হয়েছিল ওটা ওই রাঘব পান্ডের জন্যই হয়েছিল। কি? রাঘব আর কবিতার মধ্যে অ্যাফেয়ার ছিল? মেঘা, প্রীতি কোথায় এখন আর রাঘব কোথায়? আমি সত্যিই কিছু জানি না স্যার, সত্যি বলছি। একজন মাঝবয়সী মহিলা কবিতা সিনদের লাশ পাওয়া যায় আর জানা যায় যে তার এইডস ছিল। কবিতার মেয়ে প্রীতিও নিখোঁজ ছিল। ইনভেস্টিগেশন করে জানা যায় যে কবিতার 28 বছরের রাঘবের সঙ্গে অ্যাফেয়ার ছিল। আর এখন রাঘব এবং প্রীতি একসঙ্গে কোথাও যাচ্ছে। এই কাহিনী আসলে কি ছিল? কবিতা সিনদেকে কেন খুন করা হয়েছিল? আর যদি কবিতা রাঘবের সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল তাহলে প্রীতি রাঘবের সঙ্গে কোথায় যাচ্ছে? প্রীতি কি রাঘব আর কবিতার অ্যাফেয়ারের বিষয়ে জানতো? প্রীতির জীবন কি বিপদের মধ্যে ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন আমাদের সন্তানরা আমাদের শুনে নয় বরং দেখে শেখে। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।